নমস্কার, আপনারা দেখছেন সব খবর। হুগলি জেলার আমফান ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এই ভয়ানক ঝড়ে মৃত্যু হয়েছে বাঁশবেড়িয়ায় একজনের ও চুঁচুড়া সুকান্তনগরে একজনের। বৃহস্পতিবার মৃতদের পরিবারের সাথে দেখা করলেন হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন মৃতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। এদিন সাংসদের সাথে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আমফান মোকাবেলায় কেন্দ্রের দেওয়া অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তারই খোঁজখবর নেন লকেট চ্যাটার্জি। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। কথা বলতে পারে না, বেরোলে স্ট্রোক হয়েছে এখান থেকে আমার স্বামীরও ওরও নার্ভে খিচুনি মতন উঠে যায়। এই হারিয়ে ভালো হয়েছে, মানে সব দিক দিয়ে সমস্যা, তবে দেওয়ারটা চলে গেলে না আমি ঠিক আছে নিয়ে ভাই ভাই করে চাচাচ্ছে, আমিও চাচাচ্ছি যে তোমরা নিয়ে যাও। ভাড়া থাকতাম আমি। ঝড়টা যখন ঝড়টা হয় তখন উনি নিজের ঘর থেকে চলে আসেন আমার বাড়িতে। আসার পর বলেন কি খনি দে। আমি বললাম খনি নেই। উনি চলে গেছে ঝড়ের মধ্যে আবার বাইরে। আবার কোথায় গিয়ে খনি নিয়ে এসে আবার ঘরে ঢুকে গেছে। আজকে আমাদের এখানে প্রেস মিটে এসছেন যিনি আমাদের মাননীয় সাংসদ মাননীয় লকেটজি, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় সায়ন্তন দা, আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ এবং ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল। আমি মাননীয় সংসদকে লকেটজিকে অনুরোধ করছি উনি প্রেস মিট করেন। সরকারের কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় যে মেয়াদ, দ্বিতীয় মেয়াদে 1 বছরের 110 টাকা পূর্ণ হতে চলেছে এই 30শে মে। 2019-এর যে ঐতিহাসিক জয় এবং সবচেয়ে বড় ঐতিহাসিক হচ্ছে পশ্চিমবাংলার জন্য যে এই 2019-এর এই ঐতিহাসিক জয়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 18জন সাংসদ নিজের সৈনিক হিসাবে জয়লাভ করেছিল। মানুষ তাদেরকে আশীর্বাদ করেছিল এবং তাদেরকে তারা মানুষের প্রতিনিধি হয়ে তারা দিল্লির পার্লামেন্টে ধন্যবাদ কৃতজ্ঞ থাকবো এই সময়টার জন্য। এবং এই 1 বছর পূর্তি 30শে মে এবং আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম, কারণ আমরা জানি যে লকডাউনের মধ্যে করোনার যে লড়াই চলছে, লড়াইয়ের মধ্যে আমাদের কার্যক্রমগুলো বিশেষত এটা ডিজিটাল প্ল্যাটফর্মেই হবে, ভার্চুয়াল প্ল্যাটফর্মেই হবে। এগুলোকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলুন সব কিছু মেনটেন করে কীভাবে করা যায় সেটা আমাদের কিছু কর্মসূচি দেওয়া হবে। 30শে মে আমাদের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাজি উনি বক্তব্য রাখবেন এবং ফেসবুক লাইভের মাধ্যমে যত মানুষের কাছে সেটা পৌঁছে যেতে পারে। এই 1 বছরের মোদীজির দ্বিতীয় মেয়াদের 1 বছরের যে উপলব্ধি, সরকার যে কী কাজ করেছে সেগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া। কখনো করোনাকে বিরুদ্ধে যেভাবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন, কীভাবে উনি তার পরিকল্পনা তৈরি করেছিলেন লকডাউনের মাধ্যমে, লকডাউনকে কীভাবে কবে থেকে শুরু করা যায়, কারণ লকডাউন যদি থেকে শুরু না হতো তাহলে আজকে হয়তো আমরা আমেরিকার জায়গায় থাকতাম। যেভাবে আমরা যেভাবে উনি করোনার বিরুদ্ধে লড়াই পুরো দেশের মানুষকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে, এটা তো নিশ্চয়ই আছে, এটা রিসেন্ট, এটা আমরা জানি আর। এবং আমাদের এই পশ্চিমবঙ্গের যে দুর্যোগ, আমফান দুর্যোগে যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে
35-36 ঘন্টার মধ্যে উনি হাজির হয়ে 1000 কোটি টাকা দিয়ে সাময়িকভাবে 1000 কোটি টাকা দিয়ে মানুষের কাছে দাঁড়িয়েছেন। এটা একটা বড় সিদ্ধান্ত, সরকারের একটা বিরাট একটা উদ্যোগ। এছাড়া 370 ধারা বলুন, 3 তালাক বলুন, আপনারা আরো রাম মন্দির নির্মাণ বলুন, আয়ুষ্মান ভারত বলুন, কৃষি সম্মান নিধির যে কার্ড বলুন, সে বিষয় কৃষি সম্মান নিধি এবং আয়ুষ্মান এই দুটোই আমাদের পশ্চিমবাংলার মানুষ পায়নি, হয়তো পেলে হয়তো অনেক লাভ হতো। আজকে সেই না পাওয়ার জায়গাটা মানুষ হারে হারে পেয়ে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় রেশন কার্ড নিয়ে যে এক দেশ এক রেশন কার্ড, এই যে এই ধরনের জিনিসগুলো এবং যে টাকার দুর্নীতি, তার জন্য যে বিল নিয়ে এসছে, বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মধ্যে, সেই দুর্নীতির জন্য যে বিল উনি নিয়ে এসছে, সবগুলোর জন্য তাকে ধন্যবাদ। এবং এই উপলব্ধিগুলো আমরা মানুষের কাছে পৌঁছবো এবং আমাদের পার্টির প্রত্যেক কর্মীরা তারা আগামী দিনে এই কর্মসূচিতে আমাদের ভার্চুয়াল র্যালি হবে। প্রত্যেকটা রাজ্যে বড় বড় রাজ্যে অন্তত 2টো করে ভার্চুয়াল র্যালি হবে এবং এই র্যালির মাধ্যমে আমরা প্রত্যেকে ডিজিটালি সবাই র্যালির মাধ্যমে কত সংখ্যক লোক আমাদের একসাথে এই র্যালিতে আমরা যেরকমভাবে আমরা অভ্যস্ত ছিলাম যে আমাদের বড় মিছিল আন্দোলন বা বড় স্টেজ করে সবাই আসে, সেটা আমাদের পুরোটাই একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই র্যালি করবো। এবং আমাদের মোর্চার কর্মীরাও এই সরকারের উপলব্ধির যে চিন্তাভাবনা, যে সরকার যে কাঠামো তৈরি করা হয়েছে 1 বছর ধরে, এবং মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতে প্রত্যেকটা মানুষকে যেভাবে মানুষকে মোদীজি আত্মনির্ভর ভারতে এবং প্রত্যেকটা মানুষকে মাস্ক দিয়ে, স্যানিটাইজার দিয়ে, প্রত্যেকটা মানুষকে নিজেদের দূরত্ব মেনটেন করে মাস্ক পরে এবং লকডাউন এবং করোনার যে মানে গাইডলাইন্স আছে সেগুলো মেনটেন করে আমরা বাড়ি বাড়ি পৌঁছবো এবং এরকমভাবে মোটামুটি 10 কোটি মানুষের বাড়িতে সারা দেশে পৌঁছানো। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা, এগুলো আমাদের এই কর্মসূচির মধ্যে আছে। আজকে আপনি যে 2টো বাড়িতে গেলেন, কেন্দ্রীয় সরকার থেকে কি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যারা মারা গেছে? তো যারা মারা গেছেন তাদের জন্য বলা হয়েছে, মোদীজি বলেছেন 2 লাখ টাকা করে তাদেরকে দেওয়া হবে এবং হয়তো কেউ পেয়ে গেছেন, হয়তো কেউ পাবেন। এবং এই ঝড়ে যে 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঠিয়েছেন, এই সব ঘরহারা, গৃহহারা, আশ্রয়হারা মানুষের জন্যই পাঠিয়েছে এবং সেটা পুরো স্টেট গভর্নমেন্ট। আমরা চাই যে এই 1000 কোটি টাকা সঠিক যে মানুষগুলোকে আমরা দেখে এলাম, যে মানুষগুলোর বাড়ি ঘর দেখে এলাম যে একদম বাড়ি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা যেন এই মোদীজির 1000 কোটি টাকা থেকে সেই সহায়তা রাজ্য সরকারের থেকে যেন পায়। যদি না পায়, আমাদের কর্মীরা আছে, আমাদের কর্মীরা তাদের জন্য সবসময় থাকে, বিপদে আপদে আছে। না পেলে তারা আমাদের কর্মীরা তাদের হয়ে লড়াই করে তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা। সেন্ট্রাল গভর্নমেন্টের তো লকডাউন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা দেখা যাচ্ছে লকডাউন প্রায় হয়ে যাবে সাধারণ বাইরে, তাকে দায়ী করবে? দেখুন, ওয়েস্ট বেঙ্গলে দেখছি দিনের পর দিন কেস বাড়ছে। কিছুদিন আগেও দেখেছি বাজার দোকানে প্রচণ্ড ভিড় এবং সেইভাবে ওয়েস্ট বেঙ্গলে এই যে 2 মাস ধরে আমরা দেখলাম কিছু মানুষ তো লকডাউন মেনেছে, তারা অনেক ক্ষতিও করেছে নিজের জীবনের জন্য, কিছু মানুষ লকডাউন না মানার জন্য, এবং সেটাকে কঠোরভাবে প্রশাসনিকভাবে সেটাকে কঠোরভাবে ধরা হয়নি বলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে একের পর এক এরকমভাবে করে রেড জোন জায়গায় সেগুলো কিন্তু লকডাউন মানা হচ্ছে না এবং পুরোপুরি ভার পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। কারণ কেন্দ্র পুরোটাই এখন রাজ্যের ওপর ছেড়ে দিয়েছে, রাজ্য কোথা থেকে কি করছে তার উপরে কিন্তু ভরসা করে আছে। রাজ্য যদি মানুষের কথা না ভেবে নিজের লাভ ক্ষতির কথা ভাবে, ভোট ব্যাংকের কথা ভাবে, তাহলে তো মানুষেরা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে শাসক দলই তাদের লোককে বসাচ্ছে, সেই বিষয়ে আমরা এটা তো মেনলি গাইডলাইন যেরকম ভাবে থাকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বসানোর কথা থাকে,
সেখানে অ্যাডমিনিস্ট্রেশন লোক না বসিয়ে তারা ফিরাদ হাকিম তিনি মেয়র তাকে বসিয়ে রাখছেন এবং প্রত্যেকটা পৌরসভাতে চেয়ারম্যান হিসেবে নিজেদের নেতাদেরকে মন্ত্রীদের বলে। এটা তো ঠিক না, এটা তো কখনো হতে পারে না। সব জায়গায় একরকম নিয়ম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যরকম নিয়ম, এটা তো কখনো হতে পারে না। পুরোপুরিভাবে রাজনীতি করার জন্য, নিজেদের জায়গাটা ধরে রাখার জন্য, পোষণের রাজনীতি করবার জন্য এবং যেসব টাকা পয়সা আছে সেই সব টাকা পয়সাগুলো যাতে মানুষের হাতে না খরচা হয়, নেতামন্ত্রীদের পকেটে যায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেন সঠিকভাবে না হয়, যেরকমভাবে এতদিন ধরে চলছিল সেইরকমভাবে যেন চলে। দুর্নীতির জন্য আজকে এই নেতাদেরকে বসানো হচ্ছে, যারা তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে আপনারা আগামী দিনে আন্দোলন বা এরকম আগামী দিনে কথা করা হবে। এখন অলরেডি একটা মামলা করা হয়েছিল এবং আগামী দিনে এইসব নিয়ে নিশ্চয়ই আলোচনা করা হবে। যদি বাইরে থেকে যে ট্রেনগুলো আছে প্রত্যেকটা ট্রেনে করোনা পজিটিভ ধরা হচ্ছে, এটা তো হওয়ারই ছিল, এটা সব জায়গাতেই যাচ্ছে, সব রাজ্যে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ বাড়ি ফিরতে চাইবে এবং তাকে তো এইভাবে আটকানো যায় না। আজকে হুগলির যদি কোনো বাসিন্দা আজকে মহারাষ্ট্র থেকে বা দিল্লি থেকে ফিরতে চায়, তাকে তো আমরা নিজের বাড়িতে ফেরানোর জন্য আটকাতে পারি এবং তার দায়িত্ব যখন প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার নিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও নিতে হবে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। এখন তারা যদি বলে যে আমাদের কোনো রাখার জায়গা নেই, তাহলে কি পশ্চিমবঙ্গ পুরো পরিকাঠামোর মধ্যে ফেলবে? কারণ পরিযায়ী শ্রমিকরা তো আর করোনাটা ছড়ায়নি। আমরা তো জানি করোনা এসছে একটা অন্য দেশ থেকেও, যারা এসেছিল যখন শুরু হয়েছিল ওই জায়গা থেকে ছড়াতে গেছে। সুতরাং গরিব মানুষকে দোষ দিয়ে লাভ নেই, পরিযায়ী শ্রমিককে দোষ দিয়ে লাভ নেই। তাদেরকে বাড়ি আসার ব্যবস্থা করা এবং তাদেরকে সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার করে স্কুল কলেজ যেখানেই আছে সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে বাড়িতে পাঠানো হবে। কতগুলো সিদ্ধান্ত যা হুগলি জেলা, বিশেষ করে আমাদের হুগলি পুলিশ কমিশনারের, চন্দননগর পুলিশ কমিশনারের রিলেটেড আপনাদের জানাতে এসেছি। যেহেতু আমি এখানকার দায়িত্বে আছি রাজ্য থেকে, আমার জানানো দায়িত্ব, আপনাদের সেটা জানাচ্ছি। আপনারা জানেন সাম্প্রতিককালে তেলেনীপাড়ার ঘটনা, হয়তো ঝড়, করোনা এসবের কারণে একটু খবর কম আসছে। তেলেনীপাড়াতে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা বাইরে থেকে এসছেন, যাদের মধ্যে অনেকের করোনা পজিটিভ বলে আশঙ্কা করা হয়েছে, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর চেষ্টা করার সময় একটা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হয়। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে রাজ্য সরকার তাদের কাছে এক প্রকার আত্মসমর্পণ করে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ওখানকার নিরীহ মানুষ মার খেয়েছে। যারা পরিস্থিতি সামলাতে চাইছেন, যারা শান্তি ফেরাতে চাইছেন, বিজেপির কার্যকর্তাদের অকারণে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার সাংসদ যার এখানকার দায়িত্ব যাওয়া তাকে যেতে বাধা দেওয়া হয়েছে, তাকে নোটিশ ইস্যু করা হয়েছে, মামলা করা হয়েছে, আজকে আবার নোটিশ পাঠিয়েছে। তা পুলিশ প্রশাসন হুমায়ুন কবিরের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে কমিউনাল স্ট্র্যাটেজি নিয়েছে। আমি শব্দটা কিন্তু খুব জেনে বুঝে বলছি। পুলিশ প্রশাসন এখানকার কমিশনারের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিউনাল স্ট্র্যাটেজি নিয়েছে। ভারতীয় জনতা পার্টি চন্দননগর কমিশনারেটের এই পুলিশ প্রশাসনকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কোনো নেতা, কর্মী, মন্ত্রী, আমলা সঙ্গে বা মজাদের নেতাদের সঙ্গে, এনাদের পুলিশের ব্যুরোক্র্যাটদের সঙ্গে দেখা করতে যাবেন না। আমরা তারা যদি ফোনও করেন, সেই ফোনে আমরা কোনোভাবে তাদের সঙ্গে কোঅপারেট করবো না, যতদিন পর্যন্ত এই স্ট্র্যাটেজি বা এই ব্যক্তিদেরকে না সরানো হবে। আমরা ক্ষমতায় এসে যারা এই ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমার এমপিরা পার্লামেন্ট খুললে এদের নামে নোটিশ ইস্যু করে। এ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় আমাদের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে যে এই সাহস তাদেরকে কে দিল যে আমার এমপিদেরও আটকাবে বা তাদেরকে 41-তে নোটিশ ইস্যু করবে। অর্থাৎ তৃণমূল আর জামাতের জোটকে যদি চন্দননগর পুলিশ কমিশনার সমর্থন করেন, করুন, কিন্তু বিজেপিকে আটকাতে ভাবে পারবেন না। তার জন্য এটা পার্টি রাজ্য স্তরের সিদ্ধান্ত। আমি আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানালাম। যা মামলা করার তারা করতে পারেন, যতজনের খুশি নোটিশ পাঠাতে পারেন, যতজনকে গ্রেপ্তার করার করতে পারেন। আর দ্বিতীয় একটি কথা ছিল, আমি দীর্ঘ আগে আপনারা জানেন উত্তরপাড়া এবং জাঙ্গিপাড়ায় গেছিলাম। আমার গাড়ি আটকানোর চেষ্টা হয়েছিল। তৃণমূলের এক নেতা, এলাকার গুন্ডা বলে পরিচিত, সমাজ বিরোধী, সে বলেছিল আমাকে হুগলি জেলায় ঢুকতে দেবে। আজকে হুগলি জেলায় এসেছি,
আপনাদের সামনে রয়েছে। এমপির সঙ্গে একাধিক জায়গায় ঘুরেছি। শ্রীরামপুরে আমাদের এমপি নেই, সেখানেও গেছিলাম। আমাদের এই কর্মসূচি জারি থাকবে যদি সাহস থাকে আটকে দেয়, যদি হিম্মতটাকে আটকে দেয় না, যেহেতু আমি কোনো নিরাপত্তা ছাড়া নিজের মতো করে ঘুরে দিচ্ছি। তার জন্য ধমকে চমকে আমাদের আটকে রাখা যায়। এই দুটো বিষয় ছিল আপনাদের সামনে আমার বলার। আমি বললাম বাকি যদি কোনো প্রশ্ন থাকে মাননীয় এমপি বা আমি। দাদা একটা প্রশ্ন আছে, কালকে আত্মনির্ভর প্রকল্পে সারা রাজ্যে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি, রতিরপুর, সারা রাজ্যে যে প্রচারের জন্য যে ভার্চুয়াল মিটিং হোক, যেখানে হোক দায়িত্ব আছে, সেটা নিয়ে কি কতটা করবেন? হবে তো, সব জায়গায় তো কার্যক্রম আমরা করবো। আমরা তো এখন অনলাইন, ফেসবুক, জুম অ্যাপ, আরও যত সমস্ত অ্যাপ্লিকেশন আছে যেগুলো মাসের কাছে পৌঁছানো যাবে, তার মাধ্যমে আমাদের নেতৃত্ব বক্তব্য রাখবেন, তাদের প্রশ্ন উত্তর দেবেন। মডার্ন টেকনোলজি এখনকার জীবনের অঙ্গ, যেমন মাস্ক অঙ্গ হয়ে গেল, তেমন মডার্ন টেকনোলজিও অঙ্গ। ভার্চুয়াল জনসভা এখন মডার্ন টেকনোলজির মাধ্যমে হবে। সেটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার প্রয়োগ করবে। আমি আপনাদের স্মরণ করাতে চাই, পুরুলিয়াতে দুজন কার্যকর্তা খুন হয়ে যাওয়ার পরে আমরা জনসভা করেছিলাম ওপরে ছাউনি দিয়ে, 3 জন। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার হয়েছিল। এই একইভাবে ভার্চুয়াল জনসভা বিজেপি করবে, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার হবে। আমাদের থেকে